নমস্কার, কণ্ঠস্বরে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছে, তাদের নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শান্তশ্রী মল্লিক ভূঁইয়া, বাংলা বিভাগের প্রধান, হেন্ডিক কলেজের। নমস্কার, আপনাকে স্বাগত। তাছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আবদলের নেতা, আবদলের প্রতিনিধি সৌমিক সেনগুপ্ত। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। অসমে বন্যা কোনো নতুন কথা নয়। সেই যে বন্যার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। ইতিমধ্যে 52 জন লোকের মৃত্যু ঘটেছে এবং 8 জনের মতো লোক যারা বন্যার জলে ভেসে গেছেন। এই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে, শান্তশ্রী দিদির কাছে আমরা যাব। দিদি, আপনি বলবেন যে অসমে দেখতে পেয়েছি যে এই বন্যা কিন্তু একটা আমাদের অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু সরকারের পক্ষে যা করণীয় তা কিন্তু হচ্ছে না। আপনার কি অভিমত? প্রথম কথা যেটা পরশুদিন যেটা হলো, জাস্ট দুদিন আগে, অভিলাষ সরকার নামে যে বাচ্চা ছেলেটা নালার সেই জলে ভেসে চলে গেল, এটা অনেকদিন আগে হয়েছিল, মাঝখানে দুই তিনটে ঘটনা, এরপরে তো আবার ঠিকঠাক হলো। কিন্তু এখন 2017-তে প্রায় 5 জন লোক এভাবে উন্মুক্ত নালায় তারা ভেসে চলে গেছে। এটা ভাবতেই পারা যায় না। যার বাড়িতে হচ্ছে, যারা সম্মুখীন হয়েছেন তারাই জানেন এবং তাদের প্রতি আমার সমবেদনা আছে। এবং এই পরশুদিন যেই ঘটনা হলো, সেই এক মায়ের এবং বাবার যেটা হৃদয় বিদারক বেদনা এখনও কানে বাজছে। তো আমাকে যখনই বলা হলো যে টক শোতে এই ব্যাপারটা নিয়ে, তখন আমি বললাম যে আমার নিজেরও অনেক কিছু বলার আছে, অনেক ক্ষোভ আছে এটার প্রতি। যে আমরা দেখেছি যে কিছুদিন আগের থেকে কাজ শুরু হয়ে গেছিল বিভিন্ন জায়গায়, যখন ব্রিজগুলো বানানো হচ্ছিল, গাড়ি ঘোড়া যাওয়া অসুবিধা হচ্ছিল, তখন আমরা বিভিন্ন বাইলেনগুলো ধরতাম শর্টকাট, কেননা আমাদের তো সবার নিজের মানে কার্যালয়ে পৌঁছতে হবে। দেখতাম যে সমস্ত জায়গাতেই কালভার্টগুলো বা ম্যানহোলগুলো ঠিকঠাক করা হচ্ছে। তো আমি খুব খুশি হয়েছিলাম, আমি এবং আমার সঙ্গে অনেকে, যে এবার বোধহয় হবে, মানে ঠিকঠাক হয়ে যাবে সমস্ত কিছু। এবার বৃষ্টি এলে, যেটা আমরা বন্যা বলছি, সেই আর্টিফিশিয়াল ফ্লাডটা হবে না। মানে আমরা সবাই জানি যে দুটো ফ্লাড হয়, তাই তো, একটা আর্টিফিশিয়াল হচ্ছে আর একটা আমাদের ন্যাচারাল ফ্লাড হচ্ছে। গুয়াহাটির মতন শহরগুলো বা গুয়াহাটি বা আসামটাকে বলা হচ্ছে ব্লাইন্ড ভ্যালি, ঠিক আছে, যেখানে আমাদের ডেপথটা আছে কিন্তু ন্যারো, এবং চারদিকটা সারাউন্ডেড আমাদের বাই দ্য হিলস, আমাদের 18টা পাহাড় আছে সেই জায়গায়, এবং তার চারদিকটা সেই একদম সমতল। ফলে সেখানে যাওয়ার জন্য জল যাওয়ার ব্যবস্থা নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেটা যখন আর্টিফিশিয়াল বন্যা হচ্ছে, তো আর্টিফিশিয়ালি সেটাকে আমাদের সলিউশনটা বের করতে লাগবে। আর আজকে ভাবি, যেহেতু গুয়াহাটি স্মার্ট সিটি হতে যাচ্ছে বা হয়ে গেছে, আমরা বলি এতগুলো ব্রিজেস হচ্ছে এবং ভালো ট্রাফিক জ্যামও কমেছে, আমি যেটা ভালো সেটা ভালোই বলবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে নালাগুলো ঠিক করার নামে এতদিন ধরে যে কাজগুলো চললো, পৌর প্রশাসনের দায়িত্বটা ওখানে কোথায় ছিল? কেননা নালাগুলো, আপনারা একটা জিনিস ভালো করে দেখবেন, যখন রাস্তা মেরামত করা হচ্ছে, প্রত্যেকটা রাস্তার হাইটগুলো বেড়ে যাচ্ছে, তাই তো? ঠিক তেমনি নালা যখন মেরামত করছে, নালার হাইট মানে বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মতন লেম্যান, যারা, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নই, তথাপি যতটুকু বুঝি, এটা নালা যখন নতুন করে বানানো হচ্ছে, ঠিকঠাক করা আছে, তার আগে সেটাকে খনন করতে লাগতো, আরও ডিপে যেতে লাগতো, তারপরে সেটাকে ঠিক করতে লাগতো। কিন্তু সেটা না করে আমাদের সবথেকে দুর্ভাগ্যজনক হলো যে বিভিন্ন ঠিকাদাররা, আমরা যখন রাস্তা ঠিক করে দেখি, ওরা যেটা আছে মানে তার উপরেই তারা সিমেন্ট করে দিচ্ছে, তার উপরেই সেটাকে ঢেকে ওই শাক দিয়ে মানে মাছ ঢাকার মতন। এই ঠিকাদাররা কারা? এই ঠিকাদাররা তো সরকারি বাহিনীর মদতপুষ্ট নেতাদের আশীর্বাদে এই ঠিকাদাররা কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটা একটা ঠিক, এটাও একটা ঠিক যে সরকাররাই সিলেক্ট করছে এই ঠিকাদারদের, যারা সিলেকশনটা হচ্ছে সরকারি মাধ্যমেই হচ্ছে। কিন্তু এখানে আমার আরেকটা কথা বলার আছে, যে এই সরকারটা কি আসলে? সরকারটা কিন্তু আমরাও জড়িত। কিন্তু আরেকটা আমার অনুরোধ থাকবে, যে যখন নালা টালা বানানো হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে কি হয়, লোক নিজে ইনভলভ হয়। আমাদেরও অধিকার আছে, সরকার বলে, যেহেতু আমরা নিজেরাও সরকার, আমরা যদি পাওয়ারটা ছেড়েই দিচ্ছি, তো অপোজিট তো ভালো করে পাওয়ারফুল হয়ে যাবে। আমাদের পাবলিক মানি, পাবলিক সমস্ত কিছু, এবং পাবলিকের জন্য করা হচ্ছে, বাই দ্য পাবলিক, ফর দ্য পাবলিক, অফ দ্য পাবলিক বলা হচ্ছে। তো পাবলিকের ইনভলভমেন্টটা হতে লাগবে এবং পাবলিক ভয়ে ছেড়ে বেরিয়ে আসা দরকার। এটা কেন আমাদের নিজের অধিকার, ওটা আমাদের এগুলো অধিকার, যে আমাদের নালা, রাস্তা, যে সমস্ত বাসস্থান কিভাবে ঠিকঠাক হবে তাতে বলার প্রচুর দরকার আছে, এবং আমি চাই যে সবাই বেরিয়ে আসুক।
বলুক। সৌমিকদা রয়েছেন, সৌমিকদাকে জিজ্ঞেস করবো, ওনার হাতিগাঁও থেকে ওনার কাউন্সিলর রয়েছেন, তো সে কাজ করতে কতটা সুবিধা পাচ্ছে? কিন্তু আমরা দেখেছিলাম প্রথম অবস্থায় সে কিন্তু নালার জল আটকাতে খুব সুবিধা পেয়েছিলেন, খুব সুন্দরভাবে কাজ করেছেন, তার পরবর্তীতে উনি বাধাগ্রস্ত হয়েছেন। কেন, কিভাবে? আপনি মানে গুয়াহাটিতে রয়েছেন এবং আপনার দলের একজন নেত্রী রয়েছেন পারিষদ হিসাবে, আপনার অভিজ্ঞতা কি? নমস্কার। দেখুন, প্রথম কথাটা হলো, আমাদের যে একমাত্র কাউন্সিলর আছে মাসুমা বেগম 42 নম্বর ওয়ার্ডে হাতিগাঁও অঞ্চলে, তিনি যথেষ্ট গ্রাউন্ডে কাজ করছে, সেটা আমরা রিপোর্ট নিই সব মানে প্রায়ই, আর তার সঙ্গে দেখা হয়, তাদেরকে জিজ্ঞেস করি। তো তার হাতে যতটুকু আছে সে করার চেষ্টা করছে, কিন্তু তার উপরেও মানে অনেক কিছু করণীয় ছিল, মানে আছে, যেটা নাকি মেয়র শ্রী মৃগেন শরণিয়া উনি একটুখানি মানে জিনিসগুলোকে মানে গুরুত্বপূর্ণ হিসাবে নিচ্ছে না। আজকে আমি মানে আমরা দেখি যে নালাগুলো পরিষ্কার হয়, আর ঠিক এই মানে জলের সমস্যা হওয়ার আগে আগে একটুখানি পরিষ্কার করে দিল, আর তারপরে জিনিসগুলো হলো আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখুন, যেটা সায়েন্টিফিক্যালি কাজ ওগুলো কি হয়। আমরা আজকে যদি আমরা 2-3 বছর আগে যাই, আমরা একটা ঘটনা জানতে পেরেছিলাম যে অ্যারাউন্ড 100 crores of rupees were been siphoned off, হ্যাঁ, ফ্রম জিএমসি, যেটা নাকি ড্রেনের মানে সাফাইয়ের জন্য এসেছিল। এটা একটা বড় কেলেঙ্কারি হয়েছিল। জিএমসির কয়েকজন কার্যকর্তা জেলেও গিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু সেই গতানুগতিক সেই একই, তারপরে কিন্তু কোনো ডেভেলপ হয়নি, কিছু হয়নি। আজকেও আপনি দেখুন প্রত্যেকটা আজকে গুয়াহাটি শহরটা যদি আপনি ওপর থেকে দেখেন, খুব একটা স্মার্ট সিটি টাইপের একটা রূপ দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে, ব্রিজ বানানো হচ্ছে, মানে ঝকমকে লাইট লাগানো হচ্ছে, হচ্ছে। কিন্তু আপনি যদি গুয়াহাটির বাসিন্দা হন, যেহেতু আমি গুয়াহাটির বাসিন্দা, আমার এখানেই জন্ম, আমি প্রত্যেকটা অলিগলি জানি। আপনি যদি গুয়াহাটির গলিগুলোতে ঢুকে যান একবার, আপনি দেখবেন কি নারকীয় অবস্থা। একটুখানি যদি বৃষ্টি পড়ে, যারা পদচারী, যারা স্কুটার গাড়ি মোটরে ঘোরে না, যারা মানে পায়ে হেঁটে ঘোরে, তাদের জন্য গুয়াহাটিটা একটা নারকীয় অবস্থা হয়ে যায়। কোথাও যাওয়া যায় না, কোথাও হাঁটা যায় না, ফুটপাতের অবস্থা খারাপ। আর যদি আরেকটুখানি বেশি হয়, যদি জল জমা হয়ে যায়, তাহলে তো ডেথ ট্র্যাপ। আপনি কখন ঢুকে যাবেন কোথায়, আর কী হবে আপনাকে মানে হবে। কারণ গুয়াহাটির আপনি যদি টপোগ্রাফিটা দেখেন, এটা ভ্যালি একটা, আর চারদিকে পাহাড়। আমাদের স্মরণীয় পাহাড় আছে, নরকাসুর পাহাড় আছে, আমাদের গান্ধী বস্তির স্মরণীয় পাহাড়, নবগ্রহ পাহাড়, অনেক পাহাড় দিয়ে ঘেরা। আর এই পাহাড়ের জলগুলো প্রত্যেকটার বৃষ্টির পর নেমে আসে। আর যেহেতু পাহাড়েও এখন জনবসতি বাড়ছে, সেখানে গাছ তো ওই মানে মাটি টাটি নিয়ে সব নেমে আসে, সিল্ক নিয়ে নেমে আসে জলগুলো, আর ওগুলো ডেঞ্জারাস হয়ে যায়। আর একটা মানে একটা ছোটো ছোটো নালা আপনি দেখবেন গুয়াহাটির কখনো কোনো জায়গায় মানে একটা মানে নদী হয়ে যায়, খরস্রোতা নদী টাইপের হয়ে যায় একটা। ওখানে যদি কেউ পড়ে, তাকে আর পাওয়া যায় না। আমাদের গান্ধী বস্তির একজন মহিলা ছিলেন, উপামনি চৌধুরী, আমার এক বন্ধুর দিদি। উনি একদিন এই প্রতিদিনের সামনে ঢুকে গেলেন এরকম সন্ধ্যার সময়, তার বডি বেরিয়েছে আপনার নন্দন হোটেলের সামনে। ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সে রাত্রে আমরা খুঁজে আমরা মানে পাই না। তারপরে রিপিটেডলি হয়ে যাচ্ছে এগুলো ঘটনা। উন্মুক্ত নালা ঘটনা হয়েছে। এই কিছুদিন আগে অবিনাশ সরকার, তাকে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে অসম পুলিশ স্নিফার ডগ লাগাতে বাধ্য হয়েছে। তাকে এই উন্মুক্ত নালা এর দায়িত্ব নেবে কে? এক্স্যাক্টলি, এটার দায়িত্ব হলো আমাদের জিএমসির। আর আপনি দেখুন, ট্রিপল ইঞ্জিন সরকার চলছে এখন, সেন্টার, স্টেট আর লোকাল বডি, বিজেপি সরকার। তবুও আপনি দেখুন গুয়াহাটির কী অবস্থা। আজকে মুখ্যমন্ত্রী মহাশয় অনেক বড় বড় মানে অ্যাসুরেন্স দিয়েছিলেন জিএমসির আগে, যে আমাদের 10 কোটি করে প্রত্যেক ওয়ার্ডে রাস্তার জন্য দেওয়া হবে। প্রত্যেক মানে আম আদমি পার্টির একটা মডেল নিয়েছিলেন যে প্রত্যেক ওয়ার্ডে একটা করে মানে ক্লিনিক খোলা হবে, তারপরে আরও অনেক কিছু। কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখুন এগুলো হয়েছে কি? আরও বরঞ্চ নারকীয় হয়ে গেছে অবস্থা। আপনি যদি এখন প্রত্যেকটা বাইলেনে যান, এরা কি করে, কন্ট্রাক্টর, যেটা আপনি দিদি খুব অল্প আগে বলছিল যে রাস্তার উপরে আবার রাস্তা বানিয়ে দেয়। আপনি দেখুন প্রত্যেকটা রাস্তা 1.5 থেকে 2 ফুট উঁচু করে দিয়েছে। এটাই ওদের সলিউশন। রাস্তাটা উঁচু করে দাও যাতে জলটা না হয়, আবার ওটা। আর তাতে কি হয়, আশেপাশের যারা মানুষ আছে, যারা রেসিডেন্ট, তাদের ঘরগুলো সব ডুবে যায়। এখন দেখুন প্রত্যেকটা ঘর ডুবে যাচ্ছে। এখন একজন মানুষের পক্ষে বারবার ঘর বানানোটা সম্ভব না, তো তাদের পক্ষে সম্ভব। তারা তো পয়সার পাহাড়ে বসে আছে, তাদের একটা কি 10টা ঘর বানিয়ে নেবে। কিন্তু সাধারণ মানুষের, আর ওই ঘর থেকে আবার ট্যাক্সও নিচ্ছে, কিন্তু আর ট্যাক্স চড়া ধরে ট্যাক্স নিচ্ছে। কিন্তু ফ্যাসিলিটি কি দিচ্ছে? আমাদের ঘর প্রত্যেক বছর ঢুকিয়ে দিচ্ছে বারবার নিচে।
তাছাড়াও রয়েছে যে গুয়াহাটি মহানগরে যে ভরলু যে নদী ছিল, Exactly. নদী দূষিত হয়ে পড়েছে, আর Exactly. সেই ভরলু এবং ব্রহ্মপুত্র লেভেল একই, Exactly. তাহলে জলটা কি করে বেরিয়ে যাবে? Exactly. আর যখন দীপর বিলে ফেলার যে ব্যবস্থা ছিল Encroach. সেটাও এনক্রোচমেন্ট হয়ে গেছে, Encroachment. এবং কারা তারা এনক্রোচমেন্ট করেছে তা কিন্তু সরকার উচ্ছেদ করবে বলেছিল, কিন্তু কি করে করবে? সরকারের মদতেই তো এনক্রোচ করেছে, তারা কি করে করবে? সবাই তো ইনভলভ হয়ে আছে এগুলো জিনিসে, আমরা দেখতে পাচ্ছি পেপারে পত্রে, আপনাদের মাধ্যম দিয়ে সবকিছু মানুষ জানছে। একটা নিরুপায় একটা অবস্থার মধ্যে আছে আমরা, বিশেষ করে গুয়াহাটিবাসী যারা ভাবে যে গুয়াহাটি খুব একটা ভালো শহর, বড় শহর, কিন্তু যারা গুয়াহাটিতে থাকে তারা বুঝতে পারে যে গুয়াহাটির কি মানে দৈনন্দিন অবস্থা গুয়াহাটির। সারা আসাম জুড়ে বিপর্যয়। শ্রমিকদা, আপনার দল বিভিন্ন জায়গায় রিলিফ নিয়ে যাচ্ছে, সেখানে তারা নিশ্চয়ই বন্যার্ত শিবিরগুলো পরিদর্শন করেছে, সেখানে কি পরিস্থিতি? সেখানে খুব মানে একটা খারাপ পরিস্থিতি। আপনি দেখুন প্রত্যেক বছর এটা একটা ফেস্টিভ্যাল টাইপে হয় একটা, এই কেন হয়? আজকে দেখুন, আজকে কতগুলো মথাউরি ভেঙে গেছে, এখন মথাউরি নিয়ে আবার পলিটিক্স আরম্ভ হয়ে গেছে। এই বলছে কংগ্রেসের দিনের মথাউরি, আচ্ছা ঠিক আছে কংগ্রেসের দিনের মথাউরি, কিন্তু এই যে 8 বছর ধরে, আপনার 8 বছর ইজ এ বিগ টাইম, একটা বড় সময়। ওই সময়কে আপনারা ওগুলো দেখলেন না, চেক করলেন না, টেস্ট করলেন না, বা ঠিক বন্যা হওয়ার আগে আপনারা ওটাকে একবার করলেন না, সব জায়গায় ভাঙছে কেন? কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই। তো এই পয়সাগুলো যায় কোথায়? এমনিতে তো ধারেই চলছে, সরকার তো কমপ্লিট ধারের উপরেই চলছে, প্রত্যেক 3 মাস পর 1000 কোটি টাকা 1500 কোটি টাকা ধার নিচ্ছে, আর তাই দিয়ে স্যালারি দিচ্ছে, এই করছে সেই করছে। কিন্তু তার মধ্যেও তো কিছু একটা করতে পারে না, কারণ মানুষের জীবন নিয়ে কথা এগুলো। সরকারের প্রতি মানে এত মানে অনীহা মানুষের মানে সুবিধার জন্য, মানে বোঝা যায় না এটা কেন এটা হচ্ছে। তো এত পাওয়ার সব কিছু থাকা সত্ত্বেও কমপ্লিট মেশিনারি আছে গভর্নমেন্টের কাছে। শান্তসিদ্ধি, আপনার কাছে আসবো। আপনি মহাবিদ্যালয়ে রয়েছেন, সেখানে কি এই যে অসমের ফ্লাড, গুয়াহাটি সিটির আর্টিফিশিয়াল ফ্লাড, সেগুলো নিয়ে ছাত্রছাত্রীরা অধ্যয়ন করার জন্য, পিএইচডি করার জন্য ছাত্রছাত্রীরা চায়? হ্যাঁ, এটার উপর আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা হয় মাঝে মাঝে। যারা যেমন উত্তর গুয়াহাটিতে আছে, সেই কলেজের সময়গুলোতে আসতে পারে না, ক্লাসে টাইমলি আসতে পারে না, এদিকে ওদের পার্সেন্টেজের ব্যাপার থাকে, তারপর অনেক ভালো ভালো ক্লাসেসগুলো ওরা মিস করছে। এরপরে কখনো হয়তো বলে যে, হয়তো এখন খুব লাইটলি বলে এরা যে এটার উপরে রিসার্চ করতে লাগবে, কিন্তু অনেকে ইচ্ছেও আছে তার উপরে আমরা ভালো। এবার আমার মনে হয় বিভিন্ন রিসার্চ পেপারের মাধ্যমে অনেক কিছু টেকনিক বেরিয়েও আসতে পারে। হ্যাঁ, টেকনিক অলরেডি গভর্নমেন্টের কাছে আছেই, নেই যে তেমন না, বা স্টুডেন্টরা যখন শুরু করবে, ইয়াং জেনারেশন, সেখানে আমার মনে হয় অনেক ভালো ভালো নতুন নতুন উদ্ভাবন, মানে নতুন নতুন উদ্ভাবন বেরিয়ে আসতে পারে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আর আরেকটা কথা যে আমি ভাবি, একটা তো যেটা আমি বললাম ব্লাইন্ড ভ্যালি আমাদের আসামটাকে বললাম, সেকেন্ডলি আমরা জানি অনেকেই যে 1954-এ যেটা সবথেকে বড় ফ্লাড হয়েছিল, যেখানে 40 লক্ষ লোকের মানে প্রাণহানি হয়েছিল। হ্যাঁ, তার মতন তো ভয়াবহ হয়নি, ভগবান করুক, ঈশ্বর করুক যেন তেমন না হয়। কিন্তু আমি একটা কথা বলবো যে এখন প্রেজেন্টলি যেটা আর্টিফিশিয়াল ফ্লাডটা, অ্যানুয়াল ফ্লাড যেটা আমরা ফেস করছি, তার জন্য কিন্তু আমাদের মানুষদেরকেও, আমাদেরকে পাবলিককেও সচেতন হতে লাগবে। এবং যেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ইচ্ছে করলে কিন্তু মনিটরিং করতে পারে। সাপোজ কে মদ খাচ্ছে, কিভাবে খাচ্ছে, তার জন্য বিভিন্ন ধরনের মেশিন বেরিয়ে গেছে, এটা নিয়ে হুলস্থুলে অনেক রেভিনিউ কালেকশন করছে। প্লাস্টিক কারা ইউজ করছে, কারা থ্রো করছে, সেগুলো মনিটরিংয়ের জন্যে বা ফ্ল্যাটগুলোতে কিছু নির্দেশনা জারি করা খুব দরকার। ইচ্ছে করলে পারে, আমার মনে হয়। এত যেহেতু ফোর্স আছে, সব আছে, বিভিন্ন টেকনিশিয়ান আছেন, অনেক রিসার্চ করা মানুষও আছেন গভর্নমেন্টের সঙ্গে, তো সেটা কিন্তু করতে পারাই যায়। আর তারপরে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন, যেটা আমাদের মেঘালয় আর অরুণাচল যেটা ক্লাউড বার্স্ট হচ্ছে, ওটাও একটা অনেক বড় সমস্যা আমাদের জন্য। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এগুলো কিন্তু হবেই। এই যে আবহাওয়ার পরিবর্তন, তার জন্যই তো এই সমস্ত ক্লাউড ব্লাস্টিং হচ্ছে। ইয়েস, ক্লাউড ব্লাস্টিং তার জন্যই হচ্ছে, এবং সেটা হবে। কিন্তু সেটার থেকে আমরা কিভাবে বাঁচবো, যেটা একটু আগে দাদা বললেন যে 8 বছর সময় পাওয়া গেছিল যে মথাউরিগুলো ঠিকঠাক করার জন্য, কেন করা হলো না, এবং আর কত দেরি করা হবে। তো আমি আজকে এসছি, মানে এই ঘটনাগুলো এত বেশি হৃদয় বিদারক যে না থাকতে পেরে এসেছি। কেননা আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং আমাদেরকে বলাই হয় অ্যান্টি গভর্নমেন্ট কথা না বলার জন্য, এবং আমি অ্যান্টি গভর্নমেন্ট কথা বলতে আসি না। এখানে আমার অ্যান্টি ব্যাপারটা কোনো আপনাকে তো বলা হয়েছে অ্যান্টি গভর্নমেন্ট কথা না বলার জন্য, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু কিছু বলতেই পারেন না। হ্যাঁ, জানি, আমি হয়তো দেশের রাজনৈতিক সিস্টেম। হ্যাঁ, আজকে আমি এখানে বলার জন্য হয়তো আমার ইয়ে হতে পারে, আমি জানি না।
কিন্তু ভাবলাম যে অনেক দিন চুপ করে থাকলাম, আর তো এত বছর চাকরিও করলাম, গেলে যাবে, থাকলে থাকবে, এত যদি চুপ করে যায় পরে তো যাওয়ার সময় একটা বয়সের পরে মৃত্যুর আগে তো একটা অনুশোচনা হবে, কিছুই তো বললাম না, মনের মধ্যে নিয়ে নিয়ে সব চলে গেলাম। তো আর আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছিও না, তার বিরোধিতাও করছি না, কিন্তু আমি অনুরোধ করতে চাইছি যে আমরা একসময় কিন্তু উপরে গিয়ে সবাইকে জবাব দিতে লাগবে। আমি হয়তো আউট অফ দ্য ট্র্যাক কথা বলছি, আপনাদের অনেক টেকনিক্যাল কথাবার্তা বলার সময় এটা, বাট আমি একটা কথা বলি যে উপরওয়ালার কাছে গিয়ে সবাইকে জবাবদিহি করতেই লাগবে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। আপনার যতটুকু দরকার, এখন এমন হচ্ছে যে টাকার জন্য টাকা, অর্থের জন্য অর্থ আমরা ইনকাম করছি, যতটুকু দরকার ততটা কিন্তু সবার কাছে আছে মোটামুটি। এবার আমাদের উচিত যে সবাই প্রত্যেকে মিলে, যারা অলরেডি পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে নেতারা শুরু করে একজন একজনকে দোষারোপ না করে, আমরা যেহেতু এটা আমাদের জাতির সমস্যা, আমাদের রাষ্ট্রের সমস্যা, এখানে কোনো পলিটিক্স যেন কাজ না করে, কোনো পলিটিক্যালি যেন আমরা সেখানে কোনো ধরনের কি বলবো অভিসন্ধির যেন শিকার না হই। সমস্ত নেতারা এগিয়ে আসুন এবং পাবলিকও এগিয়ে আসি। আজকে হয়তো অভিলাষ সরকার আমার চেনাশোনা কেউ না, কালকে কোনো পলিটিক্যাল পার্টির বাড়ির কেউ কারো সেই সিচুয়েশন হতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে তো হেলিকপ্টার ক্র্যাশে মারা গেলেন দেশের নেতা, তো এটা হতে কতদিন। তো কর্মা বলেও একটা কথা আছে, আমরা জানি আজকাল খুব চর্চা হয় যে আপনি যা করছেন তা সেখানে যেভাবেই হোক এখানেই পেয়ে যেতে লাগবে। তো সেটা আমি একটু একটা স্পিরিচুয়াল ব্যাপারে আমি চলে গেলাম, কিন্তু আমি ভাবি এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এবং আজকাল কিন্তু এটার উপরে অনেক যথেষ্ট রিসার্চ করা হচ্ছে যে কর্মাটা কি, আমরা যেটা করছি ওটা পেয়ে যাচ্ছে। এবং এর আগে অনেক পলিটিক্যাল নেতা আপনারা জানেন, আমি নাম উল্লেখ করব না, তারা যে সমস্ত কাজ করে গেছেন আজকে তাদের শরীরের অবস্থা দেখেন কি অবস্থা। শ্রমিকদা, আপনার দল কৃষকদের জন্য বিশেষ করে ভাবে, তো আসামে প্রায় 60 হেক্টর জমি জলে তলায় তলিয়ে গেছে। আপনার কি মনে হয় সরকারের কোনো প্ল্যান রয়েছে? কারণ আমরা তার আগে দেখেছিলাম সরকারের যে কৃষকদের যে টাকা বন্টন করার কথা ছিল, সেখানেও প্রায় 37 লক্ষ টাকার আপনার 9-6 হয়েছিল, অন্যদের অ্যাকাউন্টে চলে গেছিল, যারা কৃষক নয় তাদের অ্যাকাউন্টে। তো অসমে এইরকম প্রায় 60,000 হেক্টর জমি জলের তলায় তলিয়ে গেছে, তাদের পাশে কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রী বিধায়কদের দাঁড়াতে দেখা যায়নি। এক্স্যাক্টলি, আপনি দেখবেন এই যেটা আমি আগে বলেছিলাম যে প্রত্যেক বছর একটা ফেস্টিভ্যাল হয়, মানে বানপানি ফেস্টিভ্যাল, একটা ফ্লাড ফেস্টিভ্যাল একটা, হ্যাঁ। আর এই ফ্লাড ফেস্টিভ্যালের নামে রাজ্য সরকার সবসময় সেন্টারের কাছ থেকে একটা রিলিফের জন্য একটা ডিমান্ড করে, একটা বড়সড় অ্যামাউন্ট একটা ডিমান্ড করে, আর মানে সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় অনেক সময়, কিন্তু তারপরে হ্যাঁ এই সরকার তো দিচ্ছে না, এই সরকার দিচ্ছে না, কারণ আগে থেকে অনেক কিছু 9-6 করে রেখে দিয়েছে। নর্থ ইস্ট ওয়াটার বডি একটা বানানোর কথা ছিল যে এই 9-6কে রোধ করার জন্য, কিন্তু সেটাও তৈরি হয়ে উঠলো না এখন পর্যন্ত। আজকে আপনি ফর এক্সাম্পল আপনি ব্রহ্মপুত্র বোর্ড যেটাই ছিল, এটা হোয়াইট এলিফ্যান্ট, এটা কোনো কাজ ছিল না, খালি করাপশনের জায়গা ছিল ওটা ব্রহ্মপুত্র বোর্ড। আপনি দেখুন যখন নীতিন গাডকারি যে এসেছিলেন এখানে, তখনই বললেন যে পুরো ব্রহ্মপুত্রকে ড্রেজিং করা হবে, এই ফ্লাডের জন্য এই করা হবে সেই করা হবে, কিন্তু কিচ্ছু হলো না। কিন্তু আজ অবধি সেই ড্রেজিংও হলো না, কিছুও হলো না। হ্যাঁ, আজকে আমি তো মানে আমাদের যে অ্যানালাইসিস, আমরা ভাবি যে এই সরকার বা সরকারতন্ত্রের যে আমলারা আছে এরা মানে বিশেষ একটা গোষ্ঠী, তারা চায় যে এই প্রবলেমটা থাকুক, কারণ এটা থাকলে পরেই তো টাকাটা আসবে, নাহলে কোত্থেকে আসবে। আজকে আমাদের মনে আছে যখন বরাক ভ্যালি যে লাইনটা ছিল, আমাদের মিটার গজ ছিল, তার প্রত্যেক বছরই ওখানে ধস নামতো, এখনও অবশ্য নামে, কিন্তু ওটা একটা হোয়াইট এলিফ্যান্ট টাইপের ছিল, মানে একটা পয়সা মানে আর্ন করার একটা রাস্তা, একটা থাকুক, এটা থাকলে যতদিন থাকবে ততদিন আমাদের কাছে পয়সা আসবে। আর করাপশনে তো ডুবে আছে, আপনারা তো জানেনই আমাদের সিস্টেমটা কীভাবে করাপশনে ডুবে আছে, আর যেটার জন্য আমরা আম আদমি পার্টি অরহর মানে একটা ফাইট করে যাচ্ছি, হ্যাঁ, যেটা একদম আপাদমস্তক হয়ে আছে সেন্টার থেকে আরম্ভ করে আমাদের স্টেটের অবধি। তো এই পয়সাটা এটা একটা ফান্ডিংয়ের একটা সোর্স, এই প্রবলেমটা সলভ হবে না, এটা যদি সলভ হয়ে গেলে তো পয়সাটাই চলে গেল। তো এই পয়সার জন্য সবসময় থাকবে, আর এই যে মথাউরি ভাঙা, এগুলো কমপ্লিটলি ইনকম্পিটেন্স, একটা ডিপার্টমেন্টের ইনকম্পিটেন্সির জন্যই আজকে এইগুলো অবস্থা।
আপনার কি মনে হয় যে বিভাগীয় যারা কর্মকর্তা রয়েছেন তাদের উপর দোষ তাদের উপর মানে সরকারের মানে কঠোর নির্দেশ থাকা দরকার? অবশ্যই, যে তোমার এরিয়াতে এগুলোকে ভাঙা করে বা এগুলো লিক হচ্ছে তার সঙ্গে সঙ্গে মেরামতি করা গেল না কেন? তাহলে মানে সরকারি রেভিনিউ যেটা সরকারি যে খরচের পরিমাণটা অনেক কমে যায় যদি সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপেয়ার করার জায়গা থাকে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এখনো আপনার বাঁধ লিক করছে, কোথাও ইঁদুরে গর্ত করেছে, কোথাও সাপে গর্ত করেছে। তো ওই এইসবের কারণেও বিভিন্ন জায়গায় লিক হয়ে সেখানে বন্যার কবলে পড়েছে লোকেরা, সেখানে বন্যার লোকেরা এখনো ত্রাহি ত্রাহি অবস্থা। স্কুল কলেজ প্রায় 100টার মতো বাড়িঘর স্কুল সহ ইতিমধ্যে বন্যার জলে তলিয়ে গেছে। একদম একদম ঠিক কথা বলছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আপনারই কথার একটা ছোট্ট উদাহরণ। এই যে আমাদের যে ভরলু নদীটা আছে, আপনি যদি ভাঙাগড় দিকে আমাদের যে 38 নম্বর ওয়ার্ড যেটা আছে সেখানে দেখবেন একটা জায়গায় যেটা বাউন্ডারি ওয়ালটা আছে বোল্ডারে, সেটা আজকে বছর 3 ধরে হলো ভেঙে আছে। আর এবারে ওটা দিয়ে চুয়ে আবার জলটা, কেন এই পোর্শনটাকে কি ঠিক করতে পারলো না? যখন জল কম ছিল কি জিএমসি বা জিএমডির কাছে কি সরকারের কাছে কি টাকা নেই বা ফান্ড নেই ওটা ঠিক করার? এবারে ওই জায়গাটা নিয়ে আবার ব্রিজ হচ্ছে, ওই সেম জায়গাটা ব্রিজ হয়ে গেছে এখন। তো এই যে একটা চোখে আমরা দেখছি যেটা, সেটা কি সরকারের ইয়েগুলো দেখছে না? কারণ এই কমপ্লিট সিস্টেমটাই কারাপশনের মধ্যে ডুবে আছে। আর এই কমপ্লিট সিস্টেমের জন্যই আজকে এই অবস্থা। আর কোনো জবাবদিহি নেই। আপনি কি দেখেছেন কোনো জবাবদিহি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে? কোনো একটা ঘটনা ঘটলে কয়েকজন ওই চুনোপুটির চাকরি চলে যায় বা নিলম্বন করে দেয়, তারপরে কি হয় জানি না, হয়তো আবার রিইনস্টেট হয়ে যায়। কিন্তু রাজনৈতিক রঙে তো বিষয়গুলো চাপাও পড়ে যায়। কারণ দেখুন এটা একটা সিস্টেম হয়ে গেছে। একটা ঘটনা ঘটলো, কালকে যদি আবার একটা ঘটনা ঘটে তো অভিশাপ সরকারের ঘটনাটা আবার দেবে যাবে, কিন্তু এটা কেউ মনেও রাখবে না। তো একটার পর একটা ঘটনা করে এই জিনিসটা এভাবে হয়ে আছে। তার উপরে এই যে ফ্ল্যাটগুলো বানানো হচ্ছে খারগুলি বা সেক্টর 1 যে সমস্ত জায়গা অ্যাকচুয়ালি উচিত না, এত রিস্কি, যারা আছেন তাদের পারমিশনগুলো কিভাবে পাচ্ছে, পারমিশন কিভাবে পাচ্ছে? এবং তারা সমস্ত ওয়েল টু ডু ঘরের, কিন্তু যারা বানাচ্ছে এক একটা ম্যানশন বানাচ্ছে, আপনি চিন্তা করেন যে মাদার আর্থকে নষ্ট করে কতদিন আমরা থাকবো? আবার যদি নেক্সট জেনারেশনের জন্য আমরা ডিপোজিট রেখে যাব, এসআইপি, মিউচুয়াল ফান্ড সব রেখে যাব, প্রপার্টি রেখে যাব, বাট নেক্সট জেনারেশন থাকার জায়গাটা কোথায় সব তো উঠিয়ে নিয়ে চলে যাবে। এই যেভাবে হাই রাইজ বিল্ডিং গুলো হচ্ছে সত্যি একটা চিন্তার বিষয়। আর ইতিমধ্যে মানে অসম সরকার সেগুলোকে বিভিন্ন ব্যক্তিগত কোম্পানির হাতে প্রদান করেছে, যারা আপনার এই বিল্ডিং গুলো বানানোর পারমিশন দিবে। এইরকম একটা ব্যবস্থা হয়েছে, যার জন্য মানে উত্তরাখণ্ড হতে আসামে আর বেশি দেরি নেই, যা অবস্থায় চলে যাচ্ছে সেটা সত্যি ভয়ঙ্কর এবং ভীতিপূর্ণ। আমরা দেখে নিব এই মুহূর্তে আপনার অসম থেকে সাংসদ গৌরব গগৈ, তিনি বলেছেন যে জলসম্পদ বিভাগটা সরকারের কাছে একটা এটিএমে পরিণত হয়েছে। সত্যি কি তাই শ্রমিকদা? এক্স্যাক্টলি, আমি ওটাই বলছিলাম যে এটা একটা ফান্ডিং এর একটা সিস্টেম হয়ে গেছে। জলসম্পদ মানে প্রত্যেক বছর এটা হবে, একটা ফেস্টিভ্যাল হবে, আমাদের ফান্ড আসবে, আর ওটাকে দিয়ে আমাদের ভাগ হবে। এই সিস্টেমটা আজ না অনেক বছর ধরে চলে আসছে, আর এটা ওপেন সিক্রেট, এটা কোনো লুকোনো কিছু না। আপনাদের সংবাদ মাধ্যমে বারবার মানে এই বিভাগের কেলেঙ্কারি বা অনেক কিছু অনিয়ম এরা মানে অনেকবার এসছে, কিন্তু এটা এভাবেই চলে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এগুলোতে। আপনি জিএমসি এর অবস্থায় দেখুন না, আজকে গুয়াহাটিতে যারা থাকে তারা, আমি আজকে বলবো তারা এই জিনিসটা মানে ভুক্তভোগী। সন্ধ্যাবেলার পর একটা জায়গায় দাঁড়ানো যায় না মশার চোটে, এরকম মশা। আপনি যদি মোবাইল দিয়ে 5 মিনিট যদি কথা বলতে থাকেন, দেখবেন কখন পট করে আপনার মুখের মধ্যে মশা ঢুকে গেল, এরকম মশা। আর কতগুলো জায়গায় তো নবীননগর, অনিলনগর এলাকাতে দিনের বেলায় মশা। এই যে ধোয়া দেওয়া গাড়িগুলো এত টাকায় কোটি কোটি টাকা দিয়ে কিনে যে জিএমসি ব্রিজের নিচে পচাচ্ছে, হ্যাঁ, তাদের কি ইউজ নেই? আর এই কেমিক্যালগুলো যে প্রত্যেক মাসে এদের অ্যালার্ট হচ্ছে, তার এই ফান্ডিংগুলো কি হচ্ছে? কোনো জবাবদিহি আছে? আমরা মশার কামড়ে মরছি আমরা, আর মেশিনগুলো পরে নষ্ট হচ্ছে। এই হলো তাদের ফাংশনালিটি, এই হলো তাদের মানে কাজ করার মানে দক্ষতা আর কি। এই হলো জিএমডির। কি মেয়র কি দেখে না এগুলো জিনিস? সবকিছুই লোকে দেখছে, কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কংগ্রেসের আমলে মথারিগুলো ভেঙেছে, বিজেপি আমলে তৈরি করা মথারিগুলো ভাঙেনি। তার সঙ্গে তার মন্ত্রী, জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন যে কংগ্রেসের সময় 354টা মথারি ভেঙেছিল, আমাদের সময় তো বরাকে ভেঙেছে 6টা, ব্রহ্মপুত্রে ভেঙেছে মাত্র 5টা। এবার বুঝুন, ওটাই তো পলিটিক্স। এখন এগুলো নিয়ে পলিটিক্স করবে, কালকে এই যে ছেলেটা ডুবে গেছে ওটা নিয়ে পলিটিক্স করবে। তো এই পলিটিক্সই করবে খালি।
তাদের মানে অ্যাকাউন্টেবিলিটি খুবই কম। তারা কম্প্যারিজন করবে 8 বছর আগে সরকারে কি করেছিল, নেহেরু কি করেছিল, অমুকে কি করেছিল, আমি কি করেছি সেটা বলবে না। তারা তো সুপ্রশাসনের দাবিদার, সুপ্রশাসন প্রতিষ্ঠা করার তো জন্য এটা তো এক্সাম্পল সুপ্রশাসনের। মানুষের কি অবস্থা দেখেন, চারদিকে মানে ত্রাহি ত্রাহি অবস্থা। আরও দুর্ভাগ্যজনক, ছেলেটাকে যখন অনুসন্ধানের জন্য যারা এলেন ডিপার্টমেন্ট থেকে, এরা কেউ ওয়েল ইকুইপড ছিল না, কোনো কিছু তারা নিয়ে আসেনি। যে একজন বাবা যিনি জানেনই না নিজের ছেলেকে খুঁজে খুঁজে একটা চটি পেয়েছেন, আজকে বোধহয় একটা আরেকটা চটি পাওয়া গেছে। 36 হয়ে গেছে, এখন 40 ইয়ার্স হয়ে গেল, 40 আওয়ার্স হয়ে গেল। এখন কটা বাজে? হ্যাঁ, 1:30 পর্যন্ত। তো আমার কথা হচ্ছে যে এই বাকি লোকগুলো শুধু দেখতে এসেছিল। আমরা নিউজে দেখলাম এরা ডিপার্টমেন্টের সেই রেইনকোটের মধ্যে একদম ব্র্যান্ডিং করা গভর্নমেন্টের এটা পরে এসছে, বাট এরা কেউই দক্ষ না, এবং তাদের নামার পায়ের পাতাটা জলে রাখার তাদের সাহস নেই। হ্যাঁ, তো সেখানে এরা এই স্যালারিগুলো তারা নিচ্ছে, স্যালারিগুলো মাসের পর মাস নিচ্ছে, কিন্তু এরা জানেই না কিভাবে জলে নেমে খুঁজতে লাগে। আচ্ছা, এত দিন পরে, এতক্ষণ পরে বাচ্চাটাকে খোঁজা কত কষ্টকর হতে পারে। সেই সময় সঙ্গে সঙ্গে যদি একটা অ্যাকশন নেওয়া যেত, সেই মা বাবা বা যারা শুনছি আমরা, আমাদেরও হৃদয় বিদারক ঘটনা, এই ধরনের ঘটনা কারোর সঙ্গে জানা না হয়, সেই মা বাবা কি করে সে 8 বছরের শিশু সন্তানকে হারিয়ে মা বাবা আজ মানে 40 ঘন্টা পার হয়ে যাওয়ার পর মা বাবা কিভাবে আছে, কতটা করুণ বিষয়টা। কিন্তু হেলদোল নেই এই সরকারের, সেটাই সত্যি একটা ভাবার বিষয়। ওনার সঙ্গে আমরা কথা বলবো। দিদি, আমাদের ন্যাশনাল হেরিটেজ সাইট, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, যেগুলোতে হাইল্যান্ড তৈরি হয়নি বা যা রয়েছে তা পর্যাপ্ত নয়, সেগুলোও ডুবে গেছে। আমাদের ন্যাশনাল হেরিটেজ সাইটগুলো ডুবে গেছে। তাতে তো আমাদের পক্ষে কি একটা সংকট চলে আসে যে হেরিটেজ সাইটের যে ট্যাগ আমাদের আছে সেটা হয়তো চলে যেতে পারে যদি এভাবে বন্যায় বিপন্ন হয়। আমরা সেই হেরিটেজ ট্যাগটা আছে বলে কীভাবে রেভিনিউ কালেকশন করছি, তাই না? মানুষ তো সাধারণ জন্তুর উপরেও আমরা রেভিনিউ কালেকশন করতে পারছি। তাহলে সেখানে আমার প্রশ্ন, এই যে রেভিনিউ কালেকশন হচ্ছে, প্রত্যেক বছর ট্যুরিস্ট আসছে, এই যে ফান্ডটা বা সেন্ট্রাল থেকে দেওয়া হচ্ছে, এই ফান্ডটাকে ইউজ করে প্রত্যেক বছর অ্যানুয়াল ফ্লাডের যে সম্মুখীন হচ্ছে এই নিরপরাধ এবং নির্বোধ যারা জন্তুরা, তাদের জন্য কিছু, ওরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওদের মধ্যেও আত্মা আছে, প্রাণ আছে। ওদের যে চিৎকার, যে শব্দটা, আমার আপনার মতন ভাষাটা ওদের সেরকম না, বা ওদেরও একটা ভাষা আছে, এবং প্রত্যেকবার ওদের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে এই সময়টা আসছে, কেননা ওরাও জেনারেশন বাই জেনারেশন দেখে আসছে, এবং প্রত্যেক বছর ওরাও কিন্তু ওদের সঙ্গী সাথী ফ্যামিলিদেরকে হারাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা দেখছি অনেক বড় বড় বাড়িতে অনেক বড় ভালো ভালো ব্রিডের কুকুর রাখা হচ্ছে, দামি দামি। সেখানে জন্তুর থেকে সেটাকে পার্সোনিফিকেশন করে মানুষের মতন আদর করা হচ্ছে, বাবুসোনা বলে, তাই তো? হ্যাঁ, নিজের ছেলে বা নিজের মেয়ে হিসাবে ভাবা হচ্ছে, বাচ্চা মতন তাকে ট্রিট করা হয়। এই যে জন্তুগুলো আছে, ওরাও কিন্তু একই জিন নিয়ে জন্মগ্রহণ করা, কিন্তু ওদেরও কিন্তু ফ্যামিলি আছে, ওদেরও কিন্তু দুঃখ আছে, ওদেরও শোক আছে, ওদেরও ভীতি আছে, এবং বছরের পর বছর ওদের সঙ্গে যেটা হচ্ছে, ওরা কিভাবে আপ্রাণ চেষ্টা করে সেই নদীর ওই জলটাকে সাঁতার কেটে কিভাবে হাইল্যান্ডে উঠবে। এতটা বছর গেল, ওদের জন্য এতটুকু কিছু করা গেল না। অথচ এই কাজের আমি চাই যে চলেই যাক ট্যাগ এখান থেকে। যাদেরকে নিয়ে বিজনেস করা হচ্ছে, ফান্ড আসছে, যাদের উপরে আমরা গর্ব করছি যে আমাদের কাছে এই আছে, এই ন্যাশনাল পার্কগুলো আছে, কিন্তু আমরা কতটুকু তার জন্য করছি? আমাদের কি একটু চিন্তা হয় না তাদের জন্য? শ্রমিকদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কাজিরাঙ্গা বিলাসবহুল সফর করে গেছেন, তারপরও হাইল্যান্ডগুলো হলো না কেন? দেখুন, কতদূর এরা সায়েন্টিফিক্যালি এরা সিস্টেমেটিক্যালি কাজ করেছে আমাদের তো ডাউট আছে, কারণ বন বিভাগও মানে মন্ত্রীকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মন্ত্রী পারদর্শিতা ছিল না, ধরে দিলাম। হ্যাঁ, তারপরে মন্ত্রী চেঞ্জ করা বদল হয়েছে, তারপরেও কাজ হয়নি কেন? একদম বন বিভাগের দুর্নীতি আমরা ভালো করেই জানি কি ধরনের দুর্নীতি হয় বন বিভাগে। সময় সময়ে রেঞ্জাররা ধরা পড়ে, এই জানোয়ারের চামড়া ধরে বা অমুক ধরে পয়সা, মানে অনেক আছে, অনেক কিছু যুগ থেকে চলে আসছে, এটা আমরা দেখে আসছি। তো এই বিভাগটা যে সত্যিকারের কতটা এফিশিয়েন্ট সেটাও মানে অনেক জায়গায় ডাউটফুল। আর এই যে হাইল্যান্ডের ব্যাপারটা, আমি মানে একটা প্ল্যান ছিল সরকারের মধ্যে যে জায়গায় জায়গায় ফ্লাডের জন্য একটা হাইল্যান্ড বানানোর জন্য, আর্টিফিশিয়াল হাইল্যান্ড, যেগুলোতে শেল্টার অ্যানিম্যাল শেল্টার টাইপের বানানোর জন্য। জানি না কত দূর এগুলো কাজ হয়েছে, কিন্তু তার থেকে আমরা দেখছি কি
যে কাজিরাঙার যেগুলো ভালো ভালো মাটি আছে সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে, যদি রিসোর্ট বানানো হচ্ছে, 5 স্টার বানানো হচ্ছে, সেখানে সব মন্ত্রী নেতারা সব ওখানে প্রপার্টি নিয়ে সেটাকে একটা মানে একটা কমার্শিয়ালাইজ করেছে। যেটা দিদি একটু বললে, যাদেরকে নিয়ে আমরা পয়সা কামাচ্ছি, যাদেরকে জন্য ফান্ড আছে, যাদের নামে আমরা চলছি, তাদেরই এই দুরবস্থা। তো এটা ঠিকই কথা, আর বেশি দিন হয়তো থাকবে না এই ন্যাশনাল হেরিটেজের ট্যাগটা যদি এইভাবে চলে। আর একটা সময় আসবে, হ্যাঁ, সময় আসবে রেজর্ট গুলো থাকবে। আপনি যেটা বললেন স্যার এইমাত্র, রেজর্ট গুলো এত বেশি পরিমাণে বাড়ছে, 5 স্টার, হয়তো পশুই দেখা গেল না। আমরা কাজিরাঙ্গা গিয়ে তো দুটো গন্ডার দেখলাম, যেটা পবিতরাতে গেলেও দেখা যায়, কারণ আমরা তো সব নষ্ট করে ফেলছি। এটা ভয়ঙ্কর মিসম্যানেজমেন্ট। প্রতিদিন মানে কাজিরাঙ্গাতে প্রায় 1,500 গাড়ি ঢুকছে, তাহলে পশু পাখিরা যারা আছে তাদের শান্তি কোথায়? বিশাল রেভিনিউ কালেকশন হচ্ছে, কিন্তু তার উদ্যানগুলোকে সঠিকভাবে রাখা, হেরিটেজ সাইটগুলোকে সাইড এক্সপানশন করা হয়েছে, যে এরিয়া যাবে তার জন্য লোককে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তার হাইল্যান্ডগুলো তো দরকার, এই সময় তো দরকার। আমি তো ভাবি সেই স্মার্ট সিটির দরকার নেই, আসাম আগে যেমন ছিল সেটাকে উন্নতভাবে রাখা হোক। আমরা যেহেতু ন্যাচারাল সম্পদে আমরা রিসোর্সফুল হয়ে আছি, ওটার উপরেই কাজ করা হোক। এত আধুনিকতা, এত বিজ্ঞান যেখানে এসে মানুষের এবং পশুর, সাধারণ মানুষ এবং পশু যেখানে বিপদের সম্মুখীন হচ্ছে, সেই বিজ্ঞান ভিত্তিক কোনো ধরনের টেকনোলজি আমার মতন মানুষ তো আমি চাই না, আমি কখনোই চাই না। পবিতরার মতো ন্যাচারাল হয়ে থাকুক, কাজিরাঙ্গার মতো ন্যাচারাল হয়ে থাকুক, সেখানে 5 স্টার বানিয়ে কোনো দরকার নেই। নেচারটাকে নেচারের সঙ্গে থাকতে দিক। আমরা যদি যেতে চাই, আমরা অনেক দূরে গাড়ি রাখবো, যদি সত্যিকে অরণ্যপ্রেমী হয়, তাই না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক সে উপন্যাসটা পড়বেন, সত্যিকার যদি অরণ্যপ্রেমী আমরা হই বা জন্তু জানোয়ার দেখতে হয়, আমরা সেখানে যেটা নির্দিষ্ট গাড়ি ঘোড়া থাকবে সেটা দিয়েই যাব, এবং আমাদের গাড়ি একটা নির্দিষ্ট কিলোমিটারের ভেতরে রেডিয়েশনের ভেতরে ঢুকবে না, এবং সেখানে কোনো রিসোর্ট থাকবে না, কোনো কিছু থাকবে না। আরে আসাম থেকে সমস্ত জীবজন্তু নিয়ে যাওয়া হচ্ছে। চিড়িয়াখানা তো খালি হয়ে গেছে। এখন তো শুনছি চিড়িয়াখানার যে প্রাইম ল্যান্ডটা আছে, এটার উপরে মানে চোখ আছে, এখন এটাকেও শিফট করা হবে কোথাও দূরে আরেকটা জায়গা, আর এটাকে ডেভেলপ করা হবে অ্যাজ এ টাউনশিপ। তো যতক্ষণ অবধি সরকার, বিজেপি সরকার, ভারত সরকার পরিবেশকে গুরুত্ব না দিয়ে যদি রিয়েল এস্টেটকে গুরুত্ব দেয়, ততদিন আমাদের মানে 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 খারাপের দিকে যাব, আমরা নেগেটিভের দিকে যাব, আমরা আমাদের খুবই দুঃখজনক অবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে যন্ত্র সভ্যতার বিপক্ষে কিন্তু বলে গেছেন, সচেতন করে গেছেন আমাদেরকে। আজকে অত বছর আগে আমরা কিন্তু এখনো শুধরাইনি, এবং এটা খুব সামনেই অশনি সংকেত আমাদের কাছে, যে পুরো সভ্যতা কিন্তু নালন্দা, হরপ্পা, এই সমস্ত জায়গার সভ্যতা নষ্ট হতে কতদিন লেগেছে। মানে ওই রবীন্দ্রনাথের কথা বললে সেই কথাটাই মনে পড়ে, পশ্চিমে আজ খুলি আছে দ্বার, সেটা হতে আনে উপহার। এত উপহার এনেছেন, এত বিজনেস, এত রিয়েল এস্টেট, এত অনলাইন, এত কিছু করা হয়েছে ভারতবর্ষে, জেনেও ভারতের লোকেরা আজ ফুটপাতে, তাদের অর্থনৈতিক স্বাধীনতা বিপন্ন। আজকে গ্রামের লোকরাই ঘাসের উপরে পা দিয়ে হাঁটছে না কেন? বিনা পয়সায় চাল আসছে, দরকারটা কি? মানুষের কর্মক্ষমতা নষ্ট করে মানুষ তো কাজ করলেই ভালো থাকে, বসে মানুষ তো বলে মানুষ খেয়ে মরে। সেই মানুষগুলো গ্রামের লোক, কৃষক, তাদের কৃষিভূমি দিয়ে দিচ্ছে কনস্ট্রাকশনের জন্য, বেশি পয়সা পাওয়ার জন্য, এবং এরা এত নির্বোধ যে হয়তো বাড়িতে বসে কান্ট্রি লিকার খাচ্ছে, জেনারেশন বাই জেনারেশন চাচ্ছে। এখানে এসে হয়তো বাড়ির লোকেরা এসে এবার ইন্ডাস্ট্রি খুলবে। তো আমার মতন মানুষের সেই ধরনের আসাম লাগে না, এত স্মার্টনেস লাগে না। যতটুকু আমরা আছি ন্যাচারালি, যেরকম আমরা আছি সেরকমই থাকা উচিত আমি ভাবি। শ্রমিকদা, আমরা মহাকাশে যাচ্ছি, মহাকাশে আমরা নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু আমাদের পায়ের তলার যে মাটি সেটাই ক্রমশ সরে যাচ্ছে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আম আদমি পার্টি, অসমে একটি নতুন দল, আসামের লোকেদের ভরসা, সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে অসমবাসীর জন্য অসমের এই যে বিপত্তি, বাধা, বিঘ্ন, এইগুলোকে কাটিয়ে উঠে আপনারা কীরকম পরিকল্পনা করছেন অসমকে নিয়ে আগামী দিনে? দেখুন, আসামে এত পোটেনশিয়ালিটি আছে যে আসামের যে আজকে যে অর্থনৈতিক অবস্থা বা যে সামাজিক অবস্থা, এটাকে কিন্তু আমূল পরিবর্তন করা যায়। আসামকে একটা সারপ্লাস স্টেট বানানোর জন্য কিন্তু কোনো বড় কথা না। এখানকে এত রিসোর্সেস আছে, ট্যুরিজম আছে, খনিজ আছে, হ্যাঁ, অনেক কিছু আছে এখানে, ন্যাচারাল রিসোর্সেস। তো এটাকে, আর একটা ব্রহ্মপুত্র নদীর মতো একটা বিশাল নদী আছে যেটাকে ইউজ করলে পরে কত রেভিনিউ আসতে পারে। তো এগুলো অনেক প্ল্যানিং আছে। এখন আম আদমি পার্টি একটা এরকম পার্টি যে সবসময় কাজের রাজনীতি করে, আপনারা জানেনই।
আমরা ধর্মের রাজনীতি করি না বা এই হিতাধিকারী রাজনীতি করি না, এরকম আমরা কাজের রাজনীতি করি। আর এই কাজের রাজনীতি আমরা দিল্লিতে দেখেছি, পাঞ্জাবেও দেখাচ্ছি এখন। তো সেইভাবে ওই একই মডেলে আমাদের এখানেও প্ল্যানিং আছে যে আমরা কিভাবে আমরা আসামটাকে ডেভেলপ করতে পারি। সব থেকে বড় প্রবলেম হলো আসামে হলো করাপশন। আপাতমস্ত করাপশনে ডুবে থাকার জন্য আজকে পুরো সিস্টেমটা আজকে ঘুরে ধরে গেছে। সেই করাপশনটা যখন ঠিক হয়ে যাবে তখন অটোমেটিকলি যে লিকেজগুলো আছে পয়সার, সেগুলো ভরা আরম্ভ হবে। আর আসামের যেটা ফান্ড মানে যেটা রেভিনিউ সিস্টেমটা আরও ডেভেলপ হবে। তো অনেক রাস্তা আছে। আজকে মদ খাইয়ে মানুষকে রেভিনিউ আর তো করার কোনো নেই, অনেক রাস্তা আছে করার। তো এগুলো আমাদের প্ল্যানিং আছে, আর সেভাবে আমরা কাজও করছি। আর আমরা দেখছি আস্তে আস্তে আসামের মানুষ আমাদেরকে মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আস্তে আস্তে জায়গায়। সে গুয়াহাটিতেই দেখুন, গুয়াহাটি মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমরা সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিলাম আমরা এখানে। তো সেই হিসাবে আসামে আমাদের খুবই ভালো আছে। আর দেখছি আমার 26-এ হয়তো আমাদের একটা ইম্প্যাক্ট হবে, আর কাজ চলছে, আর মানুষও আস্তে আস্তে বুঝতে পারছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আর বিশেষত 26-এর আগে বিশেষত বাঙালি সমাজকে এই জিনিসটা বুঝতে লাগবে যে আমাদেরকে ইউজ করা, আগে কংগ্রেস ইউজ করেছে, এখন আমাদের বিজেপি ইউজ করছে। আমাদেরকে কিচ্ছু ধরে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেনের একটা ট্যাগ টাইপের আমাদের সবসময় থাকতে লাগবে আমাদের। আর এটা থেকে যদি বেরোতে হয় তাহলে বাঙালি সমাজকে আমি আহ্বান করব, দলে দলে আম আদমি পার্টিতে যোগদান দিন, আর এই সিস্টেমটাকে ঠিক করুন। কারণ আমাদের একটা ধারণা আছে, আমাদের একটা ভাবনা চিন্তা করার একটা ক্ষমতা আছে, আমাদের একটা ঐতিহ্য একটা আছে। সেই জন্য সবাই আসুন, যোগদান করুন, আর কিভাবে আমরা আসামটাকে এটাকে ঠিক করতে পারি আমরা। যখন কথা হচ্ছে আপনি 2026-এর কথা বলেছেন, 2026-এর আগে আপনার 5-6 মাস পরেই আপনার বিটিআর এর নির্বাচন হবে, সেখানে কি আপনার দল পার্টিসিপেট করবে? নিশ্চয় করা হবে। এবার থেকে আমাদের যে কোনো ইলেকশনে আমাদের ফুল ফেজেডলি পার্টিসিপেট করা হবে। এবং পঞ্চায়েত নির্বাচন আমরা অলরেডি তৈরি আরম্ভ করে দিয়েছি আমরা। এই যে বন্যা বিপর্যস্ত লোকেদের যে হাহাকার হচ্ছে চতুর্দিকে, যেগুলো পর্যাপ্ত নয়, আপনার যে রিহ্যাবিলিটেশন সেন্টার খুলেছে, প্রায় 40,000 রিহ্যাবিলিটেশন সেন্টার খোলা হয়েছে, হ্যাঁ, সেখানে লোকরা আশ্রয় নিয়েছে, 40,000 মতো লোকরা আশ্রয় নিয়েছে, প্রায় 698টার মতো আপনার রিহ্যাবিলিটেশন সেন্টার খুলেছে। বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে গরু মোষ থাকার যে জন্য একটা আলাদা জায়গা থাকে, কিন্তু সেখানে দেখা গেছে যারা বন্যা পীড়িতরা তারাও প্রায় 40,000-এর মতো লোক উঠে এসছেন, তারা বন্যার থেকে বাঁচার জন্য আশ্রয় শিবিরে, সেখানে তাদের গরু মোষগুলো নিয়ে এসছেন। স্বাভাবিকভাবে তাদেরকে একসঙ্গেই থাকতে হচ্ছে। এই যে পরিবেশটা তৈরি করলো, এটা তো কোনো একটা সভ্য সমাজের নয়। আপনি মন্ত্রী, আপনি জল খাবেন তাজ হোটেলের, আর ওদের জন্য আপনি কি ভাবছেন? এই বন্যা আক্রান্ত লোকেদের জন্য আপনি একদম কেঁদে হাহাকার যে আমি ওদের জন্য অনেক কিছু করছি, কিন্তু কার্যত আপনার যে কাজ, সে কাজে আপনার পরিচয় হচ্ছে না, কিভাবে আপনি লোকেদেরকে ট্রিট করছেন, কিছু হচ্ছে না। সেই বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক। শান্তস্মৃতি, আপনার বিদ্যালয়ে বিভিন্ন জায়গার স্টুডেন্টরা পান, আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন সমাজকর্মের সঙ্গে আপনার জড়িত। আমি বলবো যে অসমে যে রাস্তাগুলো তৈরি হচ্ছে, যেগুলো প্রায় জলে ডুবে যায়, সেগুলোর একটা বিষয় আছে যে হাইড্রোলিক টেস্ট হওয়া দরকার, হাইড্রোলজিক্যাল টেস্ট হওয়া দরকার, যে বন্যার জলে এগুলো ডুবে যাবে কি না, সেই রকম বিষয় নিয়ে আপনার ছাত্রছাত্রীরাও চিন্তিত কিনা, যে কারণ এগুলো হচ্ছে না, অসমে হচ্ছে না। বন্যা পীড়িত অঞ্চলে আমরা রয়েছি, কিন্তু এগুলো অসমে হচ্ছে না। আপনার ছাত্রছাত্রী সেই বিষয়ে কোনো সেই বিষয়ে আমাদের কখনো আলোচনা হয়। সাপোজ রিসেন্টলি একটা ছিল যে আমি জাস্ট এমনি কনভারসেশন হচ্ছিল, লাচিত নগরের রাস্তাটা আপনারা দেখেছেন, যাওয়ার সময় রাস্তা বড়ঠাকুর মিল এবং লাচিত নগর অপোজিটে যাওয়ার সময় রাস্তাটা ভীষণ, প্রত্যেকবার যদি বানানো হয় রিপেয়ার করা যায় আবার নষ্ট হয়। কীভাবে রিপেয়ার, তখন আমরা ভাবছিলাম যে এমন কোনো ম্যাটেরিয়াল আছে যেটা বন্যার জল, পাহাড় কেন চারদিকে পাহাড় আছে, পাহাড় থেকে জল এলেও যেন সেটাকে, সাপোজ একটা প্লাস্টিক টাইপ কিছু ধরুন যেটার উপরে জল পড়লে কিছু হয় না, তো রাস্তা তো প্লাস্টিক টাইপ হবে না, বাট এমন কোনো ম্যাটেরিয়াল আছে কি যেটার উপর দিয়ে জল পড়লে কি, মানে হচ্ছে কি প্রত্যেক বছরটাকে বানানো হচ্ছে, বিল স্যাংশন হচ্ছে, প্রত্যেকবার ভাঙছে, আবার অ্যাপ্লিকেশন আবার বানানো হচ্ছে। এই যে প্রহসনটা চলছে তো চলছেই, ওটা বন্ধ তো হওয়া দরকার। কিন্তু আমরা স্টুডেন্ট লেভেলে আমরা চিন্তা করি যে ভবিষ্যতে কি এমন কোনো আমরা টেকনিক বের করতে পারি যেটাতে আমরা হয়তো সরকারকেও সাহায্য করতে পারি, যে এই ধরনের আমাদের কাছে কিছু আমরা ভাবনা নিয়ে এসেছি। সেই ধরনের আলোচনা কিন্তু আমাদের মধ্যে হয়, আর এই বন্যার সময়েই হয়। হয়তো খুব শীঘ্রই আজকে এই টকটাতে এসে একটা কথা বুঝতে পারলাম যে অ্যাজ এ টিচার আমারও উচিত
যে আমি স্টুডেন্টদের সঙ্গে বসে সেটাকে নিয়ে সত্যি সেটার উপর রিসার্চ করার জন্য তাদেরকে অনুপ্রেরণা দিই, খুব দরকার হয়ে আসছে। প্র্যাকটিক্যাল জিনিসগুলোর উপর রিসার্চ করা খুব দরকার, যেটা মানব সমাজের কল্যাণে কাজে লাগতে পারে। আমরা বিদেশে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ফ্লাড হোক বা যে কোনো দুর্যোগ হোক, সেগুলোকে ডিজাস্টার রিস্ক রিডাকশনের জন্য ওনারা বিভিন্ন ধরনের কাজ করেন, যেরকম আপনার রেড ক্রস সোসাইটি হোক বা অন্যান্য অর্গানাইজেশনরা আছে বা এনজিওরা আছে। আমরা নলবাড়িতে দেখেছিলাম একটা এনজিও খুব ভালো কাজ করেছিল, তারা আপনার বিভিন্ন জায়গায় হাইল্যান্ড বানিয়ে রেখেছে, যদি বৃষ্টি হয় তাদের হেলিকপ্টার আসবে, বন্যা হয় হেলিকপ্টার আসবে, হেলিকপ্টার থেকে তার অঞ্চলের লোকেদেরকে তারা সেখানে ইভাকুয়েশন করবে। তো সেই যে একটা মডেল আমরা নলবাড়িতে দেখেছিলাম, এখন জানি না তারা কতটুকু কী কাজ করছেন, সে অনেক বছর আগের কথা। আমি তার উপর ডিজাস্টার রিস্ক রিডাকশনের উপর কাজ করেছিলাম, তখন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তো এই যে মডেলটা, এই মডেলটা তো সরকারের পক্ষেও সম্ভব সারা অসমে করা নাকি? নিশ্চয়ই সম্ভব, নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব না? এটা দেখুন অনেক আছে এখানে। আপনার যদি এক্সপার্টিসদেরকে দেওয়া, আজকে গুয়াহাটি আইআইটি আছে, তাদেরকেও যদি আজকে দেওয়া হয় যে আজকে গুয়াহাটি সিটিতে বা আজকে শিলচর শহরে যে মানে ফ্লাডিংয়ের যে প্রবলেম আছে, তো ওগুলোর উপর স্টাডি করলে নিশ্চয়ই এগুলোর কোনো না কোনো অ্যান্সার বেরোবে। কিন্তু অ্যাকচুয়ালি কথা কি, স্টাডিটা কি হয়? স্টাডির জন্য ফান্ড আসে হয়তো, কিন্তু স্টাডিটা হয় না অ্যাকচুয়াল স্টাডিটা। কারণ স্টাডিটা হলেই যে অ্যান্সারগুলো বেরিয়ে যাবে, তার মানে যেটা মানে আপনার রেমেডিগুলো বেরিয়ে যাবে। এখন রেমেডিটা তো মানে হলে তো খারাপ না, আমাদের তো টাকাটা আসবে না, তখন টাকা আসার এটা বন্ধ হয়ে যাবে। তো এভরিথিং ইজ এ সিস্টেম অফ মানে ফ্লিসিং মানি। আপনাকে আমি বলি, একটা কথা আমার মনে পড়েছে, আপনার রকিবুল হোসেন বনমন্ত্রী, তখন কেন্দ্রীয় সরকার থেকে মন্ত্রী এসছে, বলেছিলেন যে এই যে ভরলুটাকে পুনর্জীবিত করার জন্য আপনারা ডিপিআর তৈরি করুন এবং তার দায়িত্ব আইআইটি গুয়াহাটিকে দিন। তারা পয়সাটা নিয়ে গেছে 80 লক্ষ টাকা, কিন্তু ডিপিআর তৈরি হয়নি। তো এই ভরলু আর রিপিটেড হয়েছে, এটা অনেকবার হয়েছে। ভরলু আর জীবিত হয়নি। একটা নদীকে আমরা নিজেরাই দূষিত করে ফেলেছি, গুয়াহাটি মহানগরের লোকেরাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আর তার সঙ্গে আমরা ব্রহ্মপুত্রকে কানেক্ট করেছি, তার যত দূষিত জল গিয়ে ব্রহ্মপুত্রে মিশছে। আর এই ব্রহ্মপুত্র এত বড়, আপনি আগেই বলেছেন যে এত বড় ভাস্ট ব্রহ্মপুত্র থাকার পরও আমরা জাইকা প্রজেক্টের নামে হাজার কোটি টাকা মানে নয়ছয় করেছি, তথাপি এখন পর্যন্ত মানুষের ঘরে বিশুদ্ধ জল পাওয়া যায়নি। তাহলে এই যে চায়না থেকে যে ব্রহ্মপুত্র বয়ে আসছে, এই ব্রহ্মপুত্র যদি ইউটিলাইজেশন যদি আমাদের ভারতে যদি জিরো থাকে, তাহলে যে কোনো সময় ওরা যদি ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেয় চায়না, আমাদের কিছু কি করার থাকবে? কিছু করার থাকবে না আমাদের। আজকে দেখুন, আমরা সবাই জানি আমাদের গ্লোবালি একটা ওয়াটার স্ক্যাসিটিতে আমরা ভুগছি, জলস্তর কমে যাচ্ছে দিনকে দিন পৃথিবীর। তো এই যে অ্যাবান্ডেন্স, এই ফ্লাডের সময় যে একটা অ্যাবান্ডেন্স জলটা আসে, সেটাকে কি ইউটিলাইজ করা যায় না? সেটাকে হারভেস্ট করা যায় না? সেটাকে দিয়ে তো আমরা তো উল্টো আরো জল বিক্রি করতে পারি অন্য দেশকে। নিশ্চয়ই এই ফ্ল্যাটগুলো, অ্যাপার্টমেন্টগুলোতে সেই সিস্টেম কিন্তু করাতে বাধ্যতামূলক করা দরকার। এটা তো মানে সেটা নিয়ে কি কোনো গবেষণা হয়েছে না, কোনো হয়েছে না, কিছু সিস্টেম বানিয়েছে গভর্নমেন্ট? এগুলো তো চলে যাচ্ছে জলগুলো না, উল্টো নষ্ট করে চলে যাচ্ছে, ক্ষতি করে চলে যাচ্ছে, লস মেকিং। এটাকে আমরা প্রফিট মেকিং করতে পারি না নাকি? নিশ্চয়ই করতে পারি, সারা বছরের জন্য অনেকটা। তো সেগুলোর জন্য সংস্থা আছে, সবকিছু আছে ভারতবর্ষে, কিন্তু তাদেরকে ইউটিলাইজ করা হয় না। কারণ ইউটিলাইজ করলে পরে ওই যে বললাম না, আপনার মানে নিজের মানে সিস্টেমটা খারাপ হয়ে যায় আর কি। মানে গেলবার নগাঁওতে একটা আমরা ফ্লাড রিলিফে গেছিলাম, ওটা প্রত্যেক বছরই তো যেতেই লাগে, সবাই যায়। তো সেখানে কিছু আইআইটির ছেলের দেখা হয়েছিল, তারা ব্যাঙ্গালোর ছিল, ঘুরে এসছে। তো আমি নিজে একটা প্রজেক্ট নিয়েছিলাম, টেকনিক্যালি আমরা মোটামুটি সাউন্ড ছিলাম, তো এটা এতটুকু টক শোতে বলা যাবে না, কিন্তু ফান্ডের জন্য আমরা করতে পারিনি। এবং আমি সেই ছেলেটাকে বলেছিলাম, আমাদের দলটাকে, যে তোমরা অ্যাপ্লাই করো, বাকি যতটা দরকার আমি আমার স্যালারির থেকেও দেওয়া শুরু করব। কিন্তু এটা হিউজ জিনিস ছিল। তো আজকে যেহেতু আপনি বললেন যে আইআইটি বা ওদেরকে দেওয়া যেতে পারে, হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যেতে পারে। আপনি বলার জন্য আমার মনে পড়লো কথাটা। এবং আমরা সেরকম যদি ফান্ড টান পাওয়া যায়, যারা আইআইটি স্টুডেন্ট আছে বা আমাদের কলেজ থেকে যারা পাস আউট করেছে, ওদেরকে নিয়ে নিশ্চয়ই বড় এরকম অনেকগুলো 3-4টে গ্রুপ বানিয়ে আমরা কিন্তু এগুলো স্টাডি অনায়াসে করতে পারি। এবং তার জন্য যদি আমার মতন মানুষ, আমি তো আমার স্যালারি থেকে পয়সা দিতেও আমি রাজি, মানে হোক কিছু একটা আর কি। খুব ভালো ঘোষণা যে শান্তশ্রী মল্লিক ভূঁইয়া, ডক্টর শান্তশ্রী মল্লিক ভূঁইয়া, তিনি এনডি কলেজে রয়েছেন। অসমের বিপর্যয় বা অসমের উন্নতির জন্য, অসমের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য যদি জনস্বার্থে কোনো প্রকল্প নেওয়া হয়, উনি ব্যক্তিগতভাবেও সাহায্য করতে প্রস্তুত। শ্রমিকদা, আপনার কাছে আবারও আসবো। আপনার
দিল্লিতেও বিপর্যয় আমরা দেখেছি, দিল্লিতে এই বিপর্যয়টা কেন হলো এবং জলের জন্য যখন হাহাকার করছিল তখন এই বিপর্যয়, তার মধ্যে আপনাদের দলের প্রধান সুপ্রিমো তিনি জেলে রয়েছেন, তো এই সমস্ত গোটা বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, দিল্লিতেও আর্টিফিশিয়াল ফ্লাড মানে যেটা ফ্লাডিং এটা হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগবে, দিল্লিতে এবার 90 বছরের পর হায়েস্ট রেইনফল হয়েছে, সব থেকে বেশি 90 বছরের মধ্যে। আর যেটা মানে দিল্লির মানে মানুষ দেখেনি কখনো, দিল্লির অনেকে দেখেনি এরকম বৃষ্টি। তো সেটার জন্য স্বাভাবিক একটুখানি জলের হয়েছে, কিন্তু সেটার জন্য যেগুলো জায়গায় খারাপ হতো সেগুলো অনেক রিপেয়ারমেন্টের জন্য এখন তাড়াতাড়ি জলের স্তরটা কমে গেছে, বা ওই রকম একটা হয়নি। আর যেটা জলের ক্রাইসিস ছিল সেটা তো সবাই জানে, যে আমাদের জল আটকে দেওয়া হয়েছিল, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আপনার জল আটকে দিয়েছিল। যে পর্যাপ্ত জল আমাদের দরকার ছিল দিল্লিতে, সেটা আমাদেরকে দেওয়া হয় নাই, সেটা জমা করে রেখে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তো এইগুলো পলিটিক্স করা হয়েছে দিল্লির মানুষের মানে খাবার জল নিয়ে। তো দিল্লির মানুষ এখন বুঝতে পেরেছে যে বিজেপিকে যতই কিছুটা করে না কেন, ওই আমাদেরকে মানে কিছু করবে না আর কি, আমাদের আলটিমেটলি আমাদের ক্ষতিই করবে। আমি আপনাদের দুজনকে একটা প্রশ্ন করছি, যে অসমে বন্যার সমস্যার সমাধানের একমাত্র উপায় 5টা বড় বড় পুকুর খনন করা, আপনাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীর এটা পরামর্শ, আপনার কি মনে হয়? না জানি না, এটা তো আমি শুনে আমি তো অদ্ভুত, যেরকম আপনার ওই মেঘ দিয়ে রাডারকে ঢাকা আর নালার গ্যাস দিয়ে চা বানানো, আমার তো ওরকমই মনে হয়েছিল এটা শুনে, যে 5টা বড় বড় পুকুর খেয়ে দিলে পরে ব্রহ্মপুত্রের মানে ফ্লাডের প্রবলেম চলে যাবে। হ্যাঁ, সেটা যদি হতো তাহলে তো অনেক আগেই হয়ে যেত আমার মতে। এটা তো একটা আমি অদ্ভুত একটা অ্যাবসার্ড কথা ছাড়া আর কিছু ভাবি না। এটা কি কোনো পরীক্ষামূলক সিদ্ধান্ত না, হ্যাঁ, নাকি ওনার মন গড়া, সেটা জানতে চাই। হয়তো হতেও পারে, আমি জানি না, কিন্তু আমার তো যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে পরীক্ষা করতে লাগবে। তো উনি এমন কিছু পরীক্ষা করে দেখেছেন যেটাতে এটা সমস্যার সমাধান হতে পারে? যদি হয় সাদরে গ্রহণ করব, আর বিজেপি আমাদের তো সলিউশন লাগে, তাই না? কিন্তু আমাদেরকে কিন্তু সেই 5টা পুকুর খননের নামে এতগুলো ফান্ড যাবে, আবার বলবে এবার কাজ হলো না, নেক্সট একটা, সেটা হবে না। ওটাকে যে কোনো জিনিসই করা হোক আগে পরীক্ষামূলকভাবে সেটাকে সিদ্ধান্তে আসতে হবে, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ পাবলিক মানি এটা। 1600 কোটি টাকা এনআরসি করা হলো, তাতেও তো কিছু হলো না, উনার তো কিছু নেই, উনি তো একটা মন্তব্য করেছেন, উনি দায়িত্বে রয়েছেন, তাই উনি যা খুশি তাই করতে পারেন। প্রত্যেকটা জিনিসই স্ক্যাম, এই এনআরসির নামেও স্ক্যাম, জলের নামেও স্ক্যাম, জাইকার নামেও স্ক্যাম। তো স্ক্যাম ছাড়া আর কি জানে এই গভর্নমেন্ট? যে সরকার নালা পরিষ্কার করতে পারে না, সে সরকার কি গভর্নেন্স দেখাবে আমাদেরকে? একটা নালা পরিষ্কার করতে পারে না সামান্য। তো এই হলো কোয়ালিটি, এই হলো মানে খালি হিন্দু মুসলমান করে আর কম মানে আপনার পোলারাইজেশন করে এটা একটা মানে ট্যাকটিক্স বানিয়ে নিয়েছে, কিভাবে আমরা গদিতে আসবো, এইভাবে হিতাধিকারীর পয়সা দিয়ে এই অমুক করে তমুক করে, কিন্তু অ্যাকচুয়ালি গভর্নেন্স বলতে জিরো। গভর্নেন্সের দেখা নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্র ও রাজ্যে রয়েছে। আমরা এই মুহূর্তে কণ্ঠস্বর থেকে বিদায় নিচ্ছি। আপনাদের দুজনকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী খণ্ডে আমরা আবারও আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে।